আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আবারও স্বাগতম নতুন একটি ক্লাসে। আজকে আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিস্ট্রি বা রসায়ন। কেমন? ওকে। এটা হচ্ছে রসায়নের প্রথম অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে ল্যাবরেটরির নিরাপত্তা। ঠিক আছে? অর্থাৎ ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার বা নিরাপত্তা সম্পর্কে আমরা এই ক্লাসে আলোচনা করব। যে আমরা যখন ল্যাবরেটরিতে যাব তখন আমরা কি ধরনের সতর্কতা অবলম্বন করতে পারি। আমাদের অনেক পদার্থ আছে না, উদ্বায়ী পদার্থ। তো এই উদ্বায়ী পদার্থগুলো থেকে বাঁচতে আমরা কি করতে পারি? কারণ অনেক ক্ষতিকর পদার্থ আছে যেগুলো আমাদের চোখের ক্ষতি করতে পারে। আবার অনেক পদার্থ আছে যেগুলো আমাদের যদি শরীরে পড়ে তাহলে আমাদের শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে। কেমন? তো আজকের এই ক্লাসে প্রথমে আমরা কি পড়বো? বেসিক, এই অধ্যায়ের বেসিকগুলো পড়বো। দেন আমরা কি শুরু করব? এই অধ্যায়ের যেই প্রশ্নগুলো না বিগত সালে ভর্তি পরীক্ষায় এসেছে সেগুলো সলভ করব এবং তারপরে বই শেষে যে এমসিকিউগুলো আছে সেগুলো দেখব। তোমরা রেডি? তাহলে চলো শুরু করি। ওকে, তাহলে প্রথম অধ্যায় এটাই হচ্ছে আমাদের সেই প্রথম অধ্যায় যেখানে আমরা আলোচনা করব ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার সম্পর্কে। আমি তোমাদের সাথে আছি আমান ভাইয়া। চলো শুরু করি। তো এই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার সম্পর্কে যদি কথা বলতে হয়, প্রথমেই যে জিনিসগুলো আসে, এই যে অ্যাপ্রন, গ্লাভস, তারপরে এই তো মাস্ক, এই ধরনের জিনিসগুলো। কারণ কি? কারণ হইতেছে এই ধরনের জিনিসগুলোর সাহায্যে আমরা প্রোটেকশন নিয়ে থাকি। ঠিক আছে? অ্যাপ্রন বলো, গ্লাভস বলো, মাস্ক বলো, তো এই ক্ষতিকর ও সহজে উদ্বায়ী পদার্থ। তো এটা সম্পর্কে আসো একটু কথা বলি। ধরো কিছু আছে উদ্বায়ী পদার্থ, কিছু আছে উদ্বায়ী পদার্থ। ঠিক আছে? যেমন ধরো উদ্বায়ী পদার্থের মধ্যে আছে ধরো ন্যাপথলিন। ঠিক আছে? এখন আরো অনেক ধরনের ক্ষতিকর পদার্থ আছে। তো উদ্বায়ী পদার্থের মধ্যে একটা হইতেছে ন্যাপথলিন। এখন কথা হইতেছে উদ্বায়ী পদার্থটা আসলে কি? উদ্বায়ী পদার্থটা হচ্ছে, আমরা সাধারণত কি জানি পদার্থের কয়টা অবস্থা? পদার্থের অবস্থা হচ্ছে তিনটা। একটা হচ্ছে কঠিন, ঠিক আছে, একটা হচ্ছে কঠিন, তারপরে এটা হচ্ছে তরল, তারপরে হচ্ছে আমাদের কি গ্যাসীয়, তাই না? তরল, গ্যাসীয়। এই যে পদার্থের তিনটা অবস্থা, এটার কারণ কি বলতো ভাইয়া? পদার্থের যে তিনটা অবস্থা, এই তিনটা অবস্থার কারণটা আমাকে একটু বলতে পারবা কেউ? একটু বলো যে ভাইয়া পদার্থের এই যে তিনটা অবস্থা বলছেন, এটা কারণ হইতেছে এটার কারণ হইতেছে ভাই তাপের প্রভাব। কি বললাম? এই যে তিনটা অবস্থা, এই তিনটা অবস্থার কারণ হচ্ছে কিসের প্রভাব? তাপের প্রভাব। তাপের প্রভাব মানে যখন তুমি কঠিন পদার্থকে তাপ দিচ্ছ তখন এই কঠিন পদার্থটাই তরল হয়ে যাচ্ছে। আবার যখন এই তরল পদার্থকে তাপ দিচ্ছ তখন সেটা কি হয়ে যাচ্ছে? গ্যাসীয় হয়ে যাচ্ছে। অর্থাৎ তাপের পরিবর্তনের ফলে বা তাপের প্রভাবের কারণেই কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় হয়ে যাচ্ছে। কিন্তু তোমার যে উদ্বায়ী পদার্থগুলো আছে যেগুলো, সেগুলো যখন তাপ দিবা ভাইয়া তখন ডিরেক্ট, যদি কঠিন পদার্থ হয়ে থাকে উদ্বায়ী পদার্থ, তাহলে সেগুলো কি হয়ে যাবে? গ্যাসীয়। কি হয়ে যাবে? গ্যাসীয়। আবার যদি এমন হয় যে সেগুলো আছে হচ্ছে গ্যাসীয় অবস্থায়, সেগুলো আছে হচ্ছে গ্যাসীয় অবস্থায়, এখন এখান থেকে যদি তুমি তাপমাত্রা কমায় আনো তাহলে সেটা ডিরেক্ট হয়ে যাবে কঠিন পদার্থ। কি হয়ে যাবে? কঠিন পদার্থ। এখন বলো কনসেপ্টটা কি বুঝতে পারছো? উদ্বায়ী পদার্থের বা উদ্বায়ী পদার্থের যে কনসেপ্ট সেটা কি বুঝতে পারছো? আমরা কি দেখলাম? পদার্থের অবস্থা হচ্ছে তিনটা, একটা কঠিন, তরল, বায়বীয়। কারণ কি? তাপের প্রভাব। তাহলে প্রশ্ন যদি আসে যে পদার্থের অবস্থা কোনটা, কয়টা? তিনটা। 2 নম্বর কোশ্চেন, যে এই যে তিনটা অবস্থা এর জন্য দায়ী কে বা কিসের দ্বারা এটা প্রভাবিত হয়? হইতেছে 2 নম্বর কোশ্চেন, এটা অ্যান্সার হবে তাপের প্রভাব। কেমন? তো তারপরে যেটা দেখলাম যে উদ্বায়ী এই পদার্থের ক্ষেত্রে কি হয়? উদ্বায়ী পদার্থের ক্ষেত্রে দেখা যায় কঠিন পদার্থ সরাসরি তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি বাষ্পে রূপান্তরিত হচ্ছে। আবার যে বাষ্পটা আছে সেটাকে যখন আমরা ঠান্ডা করি তখন ডিরেক্ট সেটা কি হয় ভাইয়া? সেটা ডিরেক্ট আবার তোমার কঠিনে পরিণত হয়। ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার হইলে তারপরে আসো। তাহলে এটা গেল আমাদের ক্ষতিকর বা উদ্বায়ী পদার্থ। এখন
আমি তো বললামই না যে উদ্বায়ী পদার্থ হলো, তো এখানে এটা আসলো কেন? উদ্বায়ী পদার্থ হলে আমরা কি করব? এই তো চোখের যে সানগ্লাস সেটা ইউজ করব, চোখের যে গ্লাস সেটা আমরা ইউজ করবো ল্যাবরেটরিতে। কারণ কি? কারণ এই উদ্বায়ী পদার্থগুলো এসে গ্যাস আকারে যদি চোখে লাগে তাহলে চোখের ক্ষতি হতে পারে, সেজন্য আমরা কি ইউজ করবো ভাইয়া? সানগ্লাস বা এই ল্যাবরেটরি গ্লাস। ঠিক আছে, এই গ্লাসগুলো আমরা ইউজ করব। আর ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ, ক্ষতিকর ও বিষাক্ত পদার্থের প্রভাব থেকে বাঁচতে আমরা ইউজ করব এই গ্লাভস। ওকে ওকে, তারপরে আসো, এখন এই গ্লাভস, গ্লাভস পরলাম না ক্ষতিকর পদার্থ থেকে বাঁচতে। এই গ্লাভস কয়েক ধরনের তোমার আছে, নাইট্রাইল গ্লাভস, জিটেক্স গ্লাস, ল্যাটেক্স গ্লাস, পিভিসি গ্লাস, নিউপ্রিন গ্লাস এবং প্রাকৃতিক রাবারের গ্লাস। ঠিক আছে, এখন এই এক একটা তোমার গ্লাভসের এক এক রকম কাজ আছে। কেমন? কোনোটাতে তোমার যাদের অ্যালার্জি আছে তাদের চুলকানি সমস্যা হয়, আবার কোনোটাতে হয় না। এর কারণ কি? কারণ হইতেছে যে এই যে অ্যালার্জি সমস্যা যাদের আছে, এই প্রোটিনগুলো তাদের ত্বকের সাথে রিয়াকশন করে অনেক সময় চুলকানি সৃষ্টি করতে পারে। কেমন? আচ্ছা, তাহলে দেখো আসো আসো, নাইট্রাইল গ্লাভস যেটা আছে সেটা হচ্ছে ল্যাবরেটরিতেও প্রধানত নাইট্রাইল গ্লাভস ব্যবহার করা হয়। তা এবং এটা হইতেছে বৈদ্যুতিক শক রোধক, অর্থাৎ বৈদ্যুতিক শক রোধ করে। কোন গ্লাভস ভাইয়া? নাইট্রাইল যে গ্লাভসটা আছে সেটা। কেমন? ওকে, এবং অ্যালার্জির সৃষ্টি হয় না, এবং অ্যালার্জির সৃষ্টি হয় না। এখন কথা হচ্ছে কেন হয় না? কারণ এখানে প্রোটিন উপাদান থাকে না, কারণ এখানে প্রোটিন উপাদান থাকে না। কিন্তু দেখো, যেখানে অ্যালার্জির সৃষ্টি হয়, কোথায় হয়? দেখো, যেখানে অ্যালার্জির সৃষ্টি হয়, কি গ্লাভস? ল্যাটেক্স গ্লাভস। তাহলে প্রশ্ন যদি আসে কোন গ্লাভসে অ্যালার্জির সৃষ্টি হয়, সেটা হবে ল্যাটেক্স গ্লাস। এবং প্রশ্ন যদি আসে কোন গ্লাসে অ্যালার্জি সৃষ্টি হয় না, অ্যান্সার হবে নাইট্রাইল গ্লাস। কেন হয় না? কারণ এখানে প্রোটিন অণু থাকে না, বা প্রোটিন উপাদান যেটা সেটা থাকে না। কেমন? এখানে প্রোটিন উপাদান থাকে না। ঠিক আছে, আচ্ছা। আর তোমার ল্যাটেক্স যেটাতে, সেটাতে প্রোটিন উপাদান থাকে, সেখানে তোমার প্রোটিন উপাদান থাকে, এবং এটি সংক্রামক পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ করে, বৈদ্যুতিক শক বা ত্বকে ক্ষত সৃষ্টি করতে রক্ষা করা যায়, অ্যালার্জি সৃষ্টি করতে পারে। কারণ কি? এখানে প্রোটিন অণু থাকে। ঠিক আছে, ওকে, এটা গেল ল্যাটেক্স গ্লাভস আর নাইট্রাইল গ্লাভস। এখন আসি জিটেক্স গ্লাভস। ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে আমরা কাজ করব যখন, যখন আমরা কি গ্লাস ইউজ করব? জিটেক্স। ছোটখাটো যখন জ্বলন্ত বস্তু নিয়ে আমরা কাজ করব, তখন আমরা যে গ্লাভস ইউজ করব সেটা হচ্ছে জিটেক্স গ্লাভস। কারণ এই জিটেক্স গ্লাভস যেটা আছে সেটাতে তাপরোধক অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প রূপে ব্যবহৃত হয় এটি, এবং এটি তোমার কি করে? শরীরকে তাপের হাত থেকে রক্ষা করে, সেজন্য আমরা এটা ইউজ করব। পিভিসি, পিভিসি বা পলিফিনাইল ক্লোরাইড, এটা সাধারণত পাইপ তৈরিতে ব্যবহৃত হয়, এবং এটা দ্বারা অনেক কিছু তৈরি করা হয়, তার মধ্যে গ্লাভস একটা। নিউপ্রিন গ্লাভস, ঠিক আছে, আচ্ছা, এটি নিউপ্রিন রাবার দিয়ে তৈরি হয়, এটি বেশ নরম এবং তাপরোধী। এবং প্রাকৃতিক রাবার গ্লাভস, এটি বৈদ্যুতিক শক প্রতিরোধ করে। এই জিনিসগুলো আমরা ধারণা রাখবো। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার ভাইয়া? ওকে, তারপরে আসো নাইট্রাইল গ্লাভস, যেটা বললাম যে নাইট্রাইল গ্লাভস আমরা কি বলছি? যে অ্যালার্জির সৃষ্টি হয় না। কি বলছি ভাইয়া? অ্যালার্জির সৃষ্টি হয় না। কেন হয় না সেটা বলছি। বলছি কি বলছি ভাইয়া? যে অ্যালার্জির সৃষ্টি হয় না, এর কারণ হচ্ছে সেখানে প্রোটিন অণু থাকে না, প্রোটিন অণু থাকে না, প্রোটিন উপাদান থাকে না, সেজন্য অ্যালার্জির সৃষ্টি হয় না। ল্যাবরেটরিতে প্রধানত নাইট্রাইল গ্লাভস ইউজ করা হয়। তাহলে প্রশ্ন যদি আসে যে ল্যাবরেটরিতে কোন গ্লাভস ইউজ করা হয়, তখন কি বলবা তুমি? নাইট্রাইল গ্লাভস। ক্লিয়ার? ওকে, তারপরে আসো ল্যাটেক্স গ্লাভস, এটা সম্পর্কে কথা বলছি যে তোমার বৈদ্যুতিক শক এবং ত্বকে ক্ষত সৃষ্টি হতে রক্ষা পাওয়া যায় এই গ্লাভস ইউজ করলে, এবং প্রোটিন অণু থাকায় এটি ব্যবহার করলে অ্যালার্জি সৃষ্টি হতে পারে। প্রোটিন অণু আছে, ঠিক আছে, যেহেতু এটাতে তোমার প্রোটিন অণু আছে, সেহেতু এটি ব্যবহার করায় তোমার ত্বকে কি হতে পারে? চুলকানি সৃষ্টি বা হতে পারে, কারণ অ্যালার্জি যাদের আছে তাদের এই ধরনের রিয়াকশনগুলো হয়ে থাকে। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে প্রাকৃতিক রাবারের গ্লাস, এটি বৈদ্যুতিক শক প্রতিরোধ করে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে জিটেক্স গ্লাভস। এই তো দেখতেছো, পাটের মতো দেখতে, এটা হচ্ছে জিটেক্স গ্লাভস। ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় এটি ব্যবহার করা হয়। জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করলে কি ব্যবহার করবো আমরা? জিটেক্স গ্লাভস। ওকে, ক্লিয়ার? তারপরে আমরা নিউপ্রিন গ্লাস চিনলাম যে নিউপ্রিন রাবার পলিক্লোরোপ্রিন দিয়ে তৈরি, এবং বেশ নরম এবং তাপরোধী। এটাও তাপরোধী এবং বেশ নরম। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে পলিভিনাইল দিয়ে তৈরি। এটা হচ্ছে সিনথেটিক্স গ্লাভসের পরিবর্তে এই গ্লাভস ইউজ করা হয়। ওকে, ক্লিয়ার? তাহলে গ্লাভস সম্পর্কে যে আলোচনা সেটা আমাদের শেষ।
তাহলে গ্লাভস সম্পর্কে আমাদের যে মেইন আলোচনা, সেটা আমরা বিভিন্ন ধরনের গ্লাভস দেখছি, জিটেক্স গ্লাভস দেখছি এবং আরো অন্যান্য গ্লাভস দেখছি। এই যে মূল কাজ সেটা হচ্ছে এক একটা গ্লাভসের এক এক ধরনের কাজ আছে, এবং যে মেইন কাজ সব গ্লাভসের তা হচ্ছে তোমার ত্বককে রক্ষা করা, তোমার হাতকে রক্ষা করা কি থেকে, বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক এজেন্ট থেকে তোমার হাতকে রক্ষা করা, এটা হচ্ছে মেইন কাজ। ওকে, আচ্ছা আসো তারপরে গ্লাস ও কাচের উপাদান অনুসারে দুই ভাগে ভাগ করা হয় গ্লাসের শ্রেণী বিভাগ। এখন আমরা আলোচনা করব গ্লাস সম্পর্কে, ঠিক আছে? তো এই গ্লাস সম্পর্কে যদি কথা বলতে হয়, তাহলে গ্লাসকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সফট গ্লাস, একটা হার্ড গ্লাস। তো এই যে সফট গ্লাস, এটা হইতেছে এক নাম্বার, আর দুই নাম্বার হইতেছে তোমার হার্ড গ্লাস, বা যাকে বলে পাইরেক্স গ্লাস। এই পাইরেক্স গ্লাসের অপর নাম আরেকটা হইতেছে হার্ড গ্লাভস বা শক্ত গ্লাভস। গ্লাস শক্ত গ্লাস, তার একটা সফট গ্লাস, একটা হার্ড গ্লাস। ক্লিয়ার? ওকে, তারপরে আসো, এখন সফট বা কোমল গ্লাস সোডিয়াম ও ক্যালসিয়াম সিলিকেট এর মিশ্রণ থেকে তৈরি হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে সফট বা কোমল গ্লাস কিসের মিশ্রণ থেকে তৈরি হয়, মনে রাখতে পারবা ভাইয়া? সোডিয়াম, এটা হইতেছে সোডিয়াম, আর ক্যালসিয়াম সিলিকেট, এটা বাংলায় মনে রাখলে হবে, সমস্যা নেই। সোডিয়াম এবং ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ থেকে কি তৈরি হয় ভাইয়া? তোমার সফট গ্লাস তৈরি হয়। ক্লিয়ার? এটা হইতেছে তোমার সফট গ্লাসের একটা চিত্র। ক্লিয়ার? ওকে, তারপর আমরা যদি দেখি যে শক্ত গ্লাস, এই শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস, এটা সাধারণত জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেটের মিশ্রণ দিয়ে তৈরি হয়। অনেক ধরনের বাটি, তারপরে হইতেছে যে কি তোমার পিপেট, তারপরে আরো অনেক ধরনের যে রাসায়নিক জিনিসগুলো মাপতে, মেজারিং করতে যেগুলো ব্যবহৃত হয়, সেগুলো সাধারণত শক্ত, টেস্ট টিউব জাতীয় যে জিনিসগুলো আছে, সেগুলো সব শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি করা হয়। মনে থাকবে ভাইয়া? তাহলে কোন জিনিস দিয়ে তৈরি করা হয় একটু মুখস্থ করো তো, বলো আমার সাথে সাথে বলো। জিঙ্ক অক্সাইড, বলো জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেট, এবং বেরিয়াম বোরোসিলিকেট। কেমন? এটা দ্বারা কি তৈরি হয়? তোমার শক্ত বা পাইরেক্স গ্লাস। মনে থাকবে? আর দুইবার রিডিং পড়ো তো ভাইয়া। পড়ছো? ওকে, তারপরে আসো, তাহলে এটাই হলো আমাদের শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস। ক্লিয়ার? ওকে, তাহলে বিকার, কনিক্যাল ফ্লাস্ক, পিপেট, তোমার পিপেট, বুরেট, মেজারিং সিলিন্ডার, বললাম না বিভিন্ন রাসায়নিক পদার্থ মেজার করতে, এবং তোমার পিপেট, বুরেট, কনিক্যাল ফ্লাস্ক, বিকার, এগুলো তৈরিতে সব ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? তোমার এই শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস। তাহলে যদি প্রশ্ন আসে বুরেট তৈরিতে কোন গ্লাস ব্যবহার করা হয়, পিপেট তৈরিতে কোন গ্লাস ব্যবহার করা হয়, কি বলবা ভাইয়া? বলো তো, কি বলবা? সবগুলো পাইরেক্স গ্লাস। দেখতেছো? এটা হইতেছে বুরেট। এই তো এই জিনিসটা হইতেছে আমাদের পিপেট। ক্লিয়ার? গোলতলি ফ্লাস্ক, তারপরে পাতন ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক, যত ধরনের আমরা ফ্লাস্ক দেখতেছি, এবং পিপেট, বুলেট সব সহ সবগুলো হইতেছে পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি। এটা হইতেছে আমাদের আয়তনিক ফ্লাস্ক, এটা আমাদের কনিক্যাল ফ্লাস্ক। এগুলো সব কোথায় ইউজ হয়? ল্যাবরেটরিতে। ঠিক আছে, সব ল্যাবরেটরিতে আমাদের ইউজ করা হয় বিভিন্ন কাজে। আচ্ছা, এটা হচ্ছে মেজারিং ফ্লাস্ক। এগুলো জাস্ট মনে রাখার জন্য, যে এগুলো যেন তোমাদের একটু মনে থাকে। ছবিগুলো কেন দেখানো? যে এই জিনিসগুলো যেন তোমাদের মনে থাকে। কি মনে থাকে? যে এই যে ভাইয়া ক্লাসের ভিতরে যে গ্লাসগুলো দেখিয়েছিলেন এই ধরনের দেখতে, এটা হচ্ছে তোমার হার্ড গ্লাস বা পাইরেক্স কাজ দিয়ে তৈরি। ঠিক আছে, পাইরেক্স। কেমন? মনে থাকবে না? ইনশাআল্লাহ। ওকে, তারপরে আসো, এখন বুরেট ও পিপেট তৈরিতে কোন কাজ ব্যবহার করা হয়? এটা ডেন্টাল ভর্তি পরীক্ষাতে আসছিল এবং নার্সিং এর জন্য গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের পাইরেক্স গ্লাস বা হার্ড গ্লাস, ঠিক আছে, বা শক্ত কাচ। ওকে, আচ্ছা, এখন ল্যাবরেটরিতে আমরা তো প্রথমে কি শিখলাম? যে আমরা ল্যাবরেটরিতে কাজ করব, আমাদের নিরাপত্তাকে প্রাধান্য দিব। প্রাধান্য দেওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের গগলস এবং তোমার মাস্ক এবং কি গ্লাভস ইউজ করব। গ্লাভস ইউজ করলাম ভাই। এখন তারপর দেখলাম কাচের বা গ্লাসের শ্রেণী বিভাগ, সফট এবং পাইরেক্স। এখন আমরা দেখব ল্যাবরেটরিতে কাজ করার পর জিনিসপাতি নোংরা হবে না? হ্যাঁ, এই নোংরা জিনিসপাতিগুলোকে কিভাবে পরিষ্কার করব, এই জিনিসটা আমরা এখন দেখব। কিভাবে? আসো দেখি। সোডিয়াম কার্বনেট, এতে বোঝাই সোডিয়াম, CO3, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। এই 10% লঘু দ্রবণ
এই 10% লঘু দ্রবণ গ্লাস সামগ্রী পরিষ্কারে ব্যবহৃত হয়। সোডিয়াম কার্বনেটে 10% লঘু দ্রবণ কি করতে ব্যবহৃত হয়? তোমার গ্লাস সামগ্রী পরিষ্কার করতে ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা, ডিটারজেন্ট যে ডেকন 90 আছে, কি বললাম? ডেকন 90, ডেকন 90, এই যে ডেকন 90, এটা সাধারণত 100% অণুজীব দ্বারা ভাঙনযোগ্য এবং ফসফেট মুক্ত পরিষ্কারক। এটাও এক ধরনের পরিষ্কারক। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, K2Cr2O7 বা ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। কি বললাম? K2Cr2O7 বা ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, এটা দ্বারা গ্লাস সামগ্রী পরিষ্কারের জন্য সর্বোত্তম পরিষ্কারক রূপে এটি ব্যবহার করা হয়। তাহলে যদি প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট, 100% কি ইম্পর্টেন্ট ভাইয়া? যে গ্লাস সামগ্রীকে সর্বোত্তমভাবে পরিষ্কার করার জন্য কোনটি ব্যবহার করা হয়? কেমন? তাহলে কোনটি ব্যবহার করা হয়? তোমার ক্রোমিক অ্যাসিড মিশ্রণ ব্যবহার করা হয়। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এটা মনে থাকবে তাইলে। বিশেষ করে এই জিনিসটা ভোলা যাবে না, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড, সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড। এটা কিন্তু তোমার ইয়া না, HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড না। তোমার রাজঅম্লের যে সংকেত ছিল আমাদের, যে 3 অণু কি সালফিউরিক অ্যাসিড ছিল, এটা না, হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল। কি অ্যাসিড ছিল? হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল। তাহলে 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সাথে নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের রাজঅম্লের সংকেত ছিল। কিন্তু ভাই এখানে দেখো, ক্রোমিক অ্যাসিড মিশ্রণের যে সংকেত, সেটা হচ্ছে K2Cr2O7 এবং তোমার গাঢ় সালফিউরিক অ্যাসিড। কেমন? ক্লিয়ার? ওকে, তারপরে আসো এখন যেটা বলবো, রাসায়নিক নিক্তি। গ্লাস সামগ্রী থেকে তৈল বা গ্রিজ জাতীয় পদার্থ দূর করতে আমরা কি ইউজ করতে পারি? তোমার অ্যাসিটন এবং অ্যামোনিয়া ইউজ করতে পারি। আমরা ইউজ করতে পারি অ্যাসিটন, আমরা ইউজ করতে পারি অ্যামোনিয়া। রাসায়নিক নিক্তি এর পরের টপিক হইতেছে ওইটা। শুধু এতটুকু দেখো, গ্লাস সামগ্রী থেকে অনেক সময় তৈল, গ্রিজ যেগুলো লেগে থাকে, কেমন? তো এগুলো দূর করার জন্য আমরা অ্যাসিটন এবং অ্যামোনিয়া ইউজ করতে পারি। রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্স দুই প্রকার। রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল যে ব্যালেন্স, সেটা হচ্ছে আমাদের দুই প্রকার। একটা হচ্ছে পলপুঙ্গি ব্যালেন্স, ঠিক আছে, আর একটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স আর পলপুঙ্গি ব্যালেন্স। এই পলপুঙ্গি ব্যালেন্সকে বলা হয় ডিজিটাল ব্যালেন্স। কি বলা হয়? ডিজিটাল ব্যালেন্স বা টপ লোডিং ব্যালেন্স। ক্লিয়ার? আচ্ছা, পলপুঙ্গি ব্যালেন্স, এটা অনেক পার্ট থাকে, এখানে কয়েকটা অংশে ভাগ থাকে। কি কি ভাগ? তোমার কাচের বক্সযুক্ত বেদি থাকে, তারপরে কলাম থাকে, তুলাদণ্ড থাকে এবং আরোহী বাহক থাকে। এগুলো জানার জন্য জাস্ট, এগুলো তোমার পরীক্ষায় আসবে না। কেমন? তারপরে আসো রাইডার বা ধ্রুবক। রাইডার ধ্রুবক হচ্ছে তোমার একটা রাইডার, এটা রাইডারের মানের উপর ডিপেন্ড করে রাইডার ধ্রুবকটা আসলে কত হবে। তো যদি 5 মিলিগ্রাম হয়, তাহলে রাইডার ধ্রুবক আসে 0.0001 গ্রাম বা 0.1 মিলিগ্রাম। আর যদি 10 মিলিগ্রাম হয়, তাহলে আসে 0.0002 গ্রাম বা 0.2 মিলিগ্রাম। কেমন? ওকে, এবং ডিজিটাল ব্যালেন্স দুই ধরনের। এটি হচ্ছে 2 ডিজিট ব্যালেন্স এবং 4 ডিজিট ব্যালেন্স। মানে 2 ডিজিটটাও সূক্ষ্ম এবং 4 ডিজিট যেটা, সেটা আরো বেশি সূক্ষ্ম। কেমন? আসো দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রকৃতপক্ষে 0.01তম, এই তো দশমিকের কয়টা ঘর? 2 ঘর। এই পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করা যায় কয় ডিজিট দ্বারা? তোমার 2 ডিজিট যে ব্যালেন্স আছে সেটার দ্বারা। আর যদি 4 ডিজিট হতো, তাহলে কত পর্যন্ত পরিমাপ করা যেত ভাইয়া? তোমার 0.0001, অর্থাৎ দশমিকের পরে 4টা ঘর, দশমিকের পরে 4 ঘর পর্যন্ত পরিমাপ করা যায়, ঠিক আছে, যেটা 4 ডিজিট। কিন্তু তোমার যেটা 2 ডিজিট, সেটা দশমিকের পরে কয় ঘর? 2 ঘর পর্যন্ত পরিমাপ করা যায়। তো আমরা যদি এই সংখ্যাটা দেখি যে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত দেওয়া আছে, তাহলে আমরা এখানে বুঝবো যে এটা 2 কি তোমার 2 ডিজিট ব্যালেন্স। এবং যদি দেখি দশমিকের পর 4 ঘর পর্যন্ত দেওয়া আছে, তাহলে আমরা বুঝবো এটা 4 ডিজিট ব্যালেন্স। ক্লিয়ার? ওকে, এখন বিকারক প্রস্তুতি, সেকেন্ডারি পদার্থের ওজন, শতকরা এককে দ্রবণ প্রস্তুতি এবং আরো অনেক কাজে এই 2 ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয়। এখন আমরা দেখব 4 ডিজিট ব্যালেন্স কোথায় ব্যবহার করা হয়। ওইটা দেখছি না সেকেন্ডারি, তাহলে 4 ডিজিট হবে প্রাইমারি। 4 ডিজিট হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে প্রমাণ দ্রবণে প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয়। অক্সালিক অ্যাসিড, K2Cr2O7, Na2SO3, এগুলো সাধারণ সংবেদনশীল ব্যালেন্স এবং
অ্যানালাইটিক্যাল পদ্ধতির ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখে 4 ডিজিট ব্যালেন্স। কি ভূমিকা রাখে? এই যে 4 ডিজিট ব্যালেন্স আছে সেটি, কেমন? 4 ডিজিট ব্যালেন্স। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসো, পলপুঙ্গি ব্যালেন্স এবং 4 ডিজিট ব্যালেন্সে কিছু পার্থক্য আছে, এগুলো তোমরা একটু দেখে নিতে পারো। পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না, তবে তোমরা একটু দেখে নিবা, কেমন? ওকে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের 4টি বৈশিষ্ট্য। এখানে কিছু আছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং কিছু আছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই তো যে 4টি বৈশিষ্ট্য আছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের, আসো একটু দেখি কি কি। 1 নাম্বার যেটা বিশুদ্ধ রাসায়নিক পদার্থ, এগুলো হচ্ছে সাধারণত বিশুদ্ধ রাসায়নিক পদার্থ এবং বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে না, সাধারণত নিক্তি ক্ষয় করে না, দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। কারণ কি? কারণ এগুলো কম সক্রিয়, এগুলো কম সক্রিয় এবং বাতাসে সহজে বিক্রিয়া করে না, বাতাসে সহজে বিক্রিয়া করে না এবং বিশুদ্ধ রাসায়নিক পদার্থ থাকে, বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে না, বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে না, রাসায়নিক নিক্তির ক্ষয় করে না। এগুলো হইতেছে বৈশিষ্ট্য। এখন কথা হচ্ছে তোমার বৈশিষ্ট্য হচ্ছে উদাহরণ অনেক গুরুত্বপূর্ণ, কিছু না মনে রাখতে পারলে উদাহরণ মনে রাখবা। এখন কথা হচ্ছে ভাই, অক্সালিক অ্যাসিড, কেলাসিত সোডিয়াম অক্সালেট, তারপরে হচ্ছে যে এই যে যেগুলো আছে সাকসিনিক অ্যাসিড, এই দেখো এগুলো কিভাবে মনে রাখবো? মনে রাখবা যে সকল যোগে সি থাকবে, যে সকল যোগে সি থাকবে তারাই প্রাইমারি। সি কার্বন রূপে না, যে কোনো রূপে যদি সি পাও, কি পাও? হ্যাঁ, কার্বন রূপে যদি সি পাও, কার্বন যে মুক্ত হবে এমন না, যুক্তই থাকবে যৌগের ভিতরে, কিন্তু যদি সি পাও তাহলে সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে সেটাই যেটাতে কি থাকবে ভাইয়া? এই তো এই সি বর্ণটা যেখানে পাবা। তাহলে ভাইয়া HCl এটা ব্যতিক্রম, কারণ কি? HCl এটা হচ্ছে সেকেন্ডারি, HCl হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা একমাত্র ব্যতিক্রম যেখানে সি আছে, কিন্তু এটা কি তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, আচ্ছা, যেমন এই যে HCl সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এর যে 4টা বৈশিষ্ট্য আছে আসলে এগুলো একটু দেখি। বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না এবং বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে, রাসায়নিক নিক্তি ক্ষয় করে এবং দ্রবণের ঘনমাত্রা পরিবর্তিত হয়ে যায়, কারণ এটা বিক্রিয়া করে ফেলে। যখন একটা জিনিস বিক্রিয়া করে ফেলতেছে তখন তার যে আগের অবস্থা বা ঘনমাত্রা সেটা কিন্তু বজায় থাকে না, সেটা কিন্তু পরিবর্তিত হয়ে যায়। কেমন? বুঝতেছো জিনিসগুলো ভাইয়া? আচ্ছা, তাহলে এভাবেই তোমার দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন হয়ে যায় কোথায়? সেকেন্ডারিতে। দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন হয়ে যায় সেকেন্ডারিতে এবং এই সেকেন্ডারিগুলো তোমার রাসায়নিক দিক থেকে ক্ষয় করে এবং বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে, বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে। এবং যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে HCl বা তোমার H2SO4, সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো যে সবল বা তীব্র যে অ্যাসিডগুলো আছে সেগুলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের অন্তর্গত। কেমন? ক্লিয়ার? ওকে। শুধু যে অ্যাসিড তা না, তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, আবার এই যে সোডিয়াম সালফেট, তারপরে হইতেছে যে KMnO4, এই যে জিনিসগুলো আছে সবই কিন্তু আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো আমরা যদি প্রাইমারিগুলো মনে রাখতে পারি, আমরা যদি প্রাইমারিগুলো মনে রাখতে পারি তাহলে প্রাইমারি বাদে যা আছে সবই সেকেন্ডারি। এখন প্রাইমারিগুলো কিভাবে মনে রাখবো? যার মধ্যে সি এই জিনিসটা থাকবে সেগুলো সবই প্রাইমারি। এখন কথা হচ্ছে সবই প্রাইমারি, ব্যতিক্রমকে HCl বাদে যেগুলো সি থাকবে সেগুলো প্রাইমারি লাগাবো, আর যেগুলোর মধ্যে সি থাকবে না সেগুলো সেকেন্ডারি লাগাবো। ক্লিয়ার? মুখস্থ করার দরকার আছে না? ওকে, আশা করি বুঝাইতে পারছি। কারণ তুমি আমার একটা উদাহরণ দাও, মনে করো এটা দেখো নাই, মনে করো এটা দেখো নাই, এখন তুমি আমার বলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা? এটার মধ্যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা? কি বলছি ভাইয়া? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ খোঁজার জন্য আমাকে যেটা খুঁজতে হবে সেটা দেখবো যে এই যে জিনিসগুলো আছে তার মধ্যে সি কোথায় আছে। দেখো এখানে কি সি আছে? KMnO4, NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, K2Cr2O7, Na2S2O3। তো সি কোথায় আছে ভাই? এই দেখো সি। এখানে যে সি শুধু কার্বন রূপে থাকবে বিষয়টা এমন না, এটা ক্রোমিয়ামের সিও হইতে পারে, এটা ক্রোমিয়ামের সি মানে সি বর্ণরূপে। সি যদি বর্ণরূপে থাকে, সি বর্ণরূপে যদি থাকে তাহলেই সেটা কি হবে? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ক্লিয়ার? ওকে, তারপরে আসো, তো এখানে কিন্তু সাবধান,
এখানে কিন্তু সাবধান যে ধরো তোমার এই অ্যান্সারগুলো সবই ঠিক আছে, শুধু এই যে জিনিসটা এটা জায়গায় ধরো HCl আছে। এখন তুমি যেমনি দেখলা যে সি আছে অমনি দাগায় দিলা যে ভাই তাহলে আমাদের ভাই বলছে যেখানেই সি থাকবে সেটাই প্রাইমারি, যেটা এখানেই সি থাকবে সেটাই প্রাইমারি। তো এখন আমারে বলো যে যখন তুমি দেখতেছো যে এই পদার্থগুলো এই কি চাইছে কোশ্চিন কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তারপরে এ নাম্বারে দিছে KMnO4, তারপরে বি নাম্বারে দিছে HCl, 3 নাম্বারে দিছে বা সি নাম্বারে দিছে K2Cr2O7 এবং 4 নাম্বারে দিছে Na2S2O3। এখন তুমি আমারে বলো কোনটা হবে? হবে তো এটা, কিন্তু আমি বলছিলাম না তোমাকে যেখানে সি থাকবে সেটাই। তুমি যদি এটা দাগায় দাও, এই ভুলটা কার? ভুলটা কি আমার? আমি তোমারে বলছি তাই দাগাইছো? যদি একবার বলে থাকি তাহলে কতবার নিষেধ করছি এটা একবার দেখবা না? এটা কিন্তু ভুল করা যাবে না, মনে থাকবে যে HCl কিন্তু প্রাইমারি না, HCl সেকেন্ডারি। HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। কেমন? ক্লিয়ার? তারপরে রাসায়নিক বিশ্লেষণে প্রধানত দুই প্রকার, রাসায়নিক বিশ্লেষণ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে গুণগত, একটা হচ্ছে পরিমাণগত। তো গুণগতর ক্ষেত্রে মাইক্রো, সেমি মাইক্রো, মাইক্রো বিশ্লেষণ আছে, ম্যাক্রো আর সেমি মাইক্রো। আর মাত্রিক বিশ্লেষণ আছে ভরভিত্তিক, আয়তন ভিত্তিক। এগুলো শুধু জানবা। মেজারিং সিলিন্ডার এখানে সম্পর্কে কথা বলা আছে। তারপরে পিপেট, এগুলো খুব একটা লাগবে না। কনিক্যাল ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্ক কি? আয়তনিক বিশ্লেষণে ট্রাইটেশন বিক্রিয়া কনিক্যাল ফ্লাস্কে ঘটানো হয়। কনিক্যাল ফ্লাস্কে ঘটানো হয় কোন বিক্রিয়া? ট্রাইটেশন বিক্রিয়া। এটা সাধারণত তোমার 250 সেন্টিমিটার কিউব আয়তনের হয়ে থাকে। ওয়াশ বোতল যেটা, সেটার আয়তন হয়ে থাকে 250 থেকে 500 ml, 250 থেকে 500 ml। ওকে, এখন আসো, এখন আমরা যেটা দেখব মোলারিটি সম্পর্কে আমরা একটু কথা বলবো। মোলার দ্রবণ কি? মোলার দ্রবণ হচ্ছে 1 লিটার তোমার দ্রবতে, 1 লিটার কি তোমার দ্রাবকে যদি 1 মোল দ্রবীভূত থাকে তাহলে সেটাকে মোলার দ্রবণ বলে। কি বললাম? যে লিটারে সেটা হবে কি 1 লিটার পরিমাণ দ্রাবকে তোমার 1 মোল দ্রবীভূত থাকতে হবে, তাহলে সেই মিশ্রণটাকে আমরা কি বলবো? যে মোলার দ্রবণ। কেমন? ধরো 1 মোল, দেখো এখানে দেওয়া আছে 1 মোল। একটা উদাহরণ দেই, ধরো H2O পানি, পানির তোমার ভর কত? 18। কিভাবে? হাইড্রোজেনের ভর 1, হাইড্রোজেন পরমাণু আছে 2টা, অক্সিজেনের ভর হচ্ছে 16, তাহলে এই 16 আর হইতেছে 2 হইতেছে 18, তাহলে অক্সিজেনের ভর হইতেছে 18। এখন কোনো 1 লিটার পরিমাণ দ্রবতে যদি আমরা এটা যদি দ্রাবক হিসেবে, মানে ওই 1 লিটার পরিমাণ দ্রাবকে যদি এটা দ্রব হিসেবে কাজ করে 18 গ্রাম পানি দেই, তাহলে যে মিশ্রণটা পাবো সেটা হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে আমাদের মোলার দ্রবণ বা 1 মোল। এখন ধরো চিনির শরবত, সাপোজ তুমি চিনির শরবত করবা, ধরো C6H12O6, ঠিক আছে, C6H12O6। এই যৌগটার ভর কত বলো তো? কার্বনের ভর কত? কার্বনের ভর হচ্ছে 12 এবং হাইড্রোজেনের ভর হচ্ছে 1, হাইড্রোজেন পরমাণু আছে 12টা, অক্সিজেনের ভর হচ্ছে 16 এবং অক্সিজেন আছে 16টা। এখানে দেখো 6 দুগুণী 12, 12 2 হাতে থাকে 1, 6 কে 6 হাতে রেখে 7। আচ্ছা, এই যে 12 ছিল 12 বসাইলাম, প্লাস 6 6 36, 36 6 হাতে থাকে 3, 6 কে 6 হাতে 3 9। ঠিক আছে, এবার যোগ করো আবার 6 7 8 9 10, 10 এর 0 হাতে থাকে 1, 1 আর 9 10 11, 11 আর হইতেছে যে 7 18। এই যে 180 গ্রাম জিনিসটা হইলো, অর্থাৎ 1 লিটার পানি, ধরো 1 লিটার পানি, এখানে ধরো পানি আছে,
1 লিটার পানিতে যদি আমরা এই 180 গ্রাম গ্লুকোজ দিই, 180 গ্রাম যদি গ্লুকোজ দিই, তাহলে যেই দ্রবণটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের মোলার দ্রবণ। কি বললাম? এই 180 গ্রাম যদি গ্লুকোজ দেয় 1 লিটার পানিতে, তাহলে যেই দ্রবণটা তৈরি হইতেছে সেটাই হচ্ছে আমাদের মোলার দ্রবণ। কারণ যদি আমরা C6H12O6 এই আকারে কি গ্লুকোজের হিসাবটা করি, ঠিক আছে? ক্লিয়ার? এখন কথা হচ্ছে, তুমি 180 গ্রাম যে গ্লুকোজ সেটা 1 লিটার পানিতে না দিয়ে তুমি দিয়েছ 500 ml পানিতে। কত ml? 500 ml। তাহলে সেটা হয়ে যাবে 2 মোল। কেন? কারণ তুমি পানির পরিমাণ অর্ধেক করে দিয়েছো। পানির পরিমাণ কি করে দিয়েছো? অর্ধেক করে দিয়েছো। আবার যদি এমন হয় যে 180 ml 180 গ্রাম, এটা ঠিক আছে, পানির পরিমাণ করে দিয়েছো 2 লিটার, তাহলে এটা হয়ে যাবে হাফ মোল। কারণ তুমি পানির পরিমাণ কি করছো? ডাবল করে দিছো। পানির পরিমাণ ডাবল করে দিছো। এই জিনিসটা আরেকভাবেও হয়, 180 এর অর্ধেক অর্থাৎ 90। ঠিক আছে? এই ধরো 1 লিটার পানিতে 90 গ্রাম যদি দাও, যদি 90 গ্রাম, ধরো 90 গ্রাম যদি দাও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের হাফ মোল। কারণ কি? কারণ হইতেছে যে আমার 1 লিটারে যদি 180 তোমার গ্রাম দেই, তাহলে 1 মোল হইতেছে। কারণ গ্লুকোজের 1 মোলের ভর 180 গ্রাম, তাই না? ক্লিয়ার? ওকে, তারপরে আসো। আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার হলেও এই জিনিসটা একটু বলে দেই। তাহলে মোলার দ্রবণ হচ্ছে 1 মোলের দ্রবণ। সেমি মোলার মানে তোমার 0.5 মোল। সেমি মোলার মানে 0.5 মোল। আচ্ছা, 0.1 মোল দ্রব এটা হচ্ছে ডেসিমোলার। 0.1 মোল দ্রব এটা হচ্ছে তোমার ডেসিমোলার। কেমন? মানে 0.1। আচ্ছা, আর 0.01 এটা হচ্ছে তোমার সেন্টিমোলার। আর মিলিমোলার কোনটা? 0.0001। ঠিক আছে? ওকে, এই হিসাবে আমাদের হয়ে থাকে। কিভাবে প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা, তখন কি বলবো? 0.1। ঠিক আছে? কোনটা সেন্টিমোলার, তখন ওভাবে দিবা। কোনটা মিলিমোলার, তখন ওভাবে দিবা। কোনটা মোলার, তখন ওইভাবে দিবা। কেমন? ওকে, তারপরে যেটা দেখছি, দ্রবণ স্থানান্তরের জন্য নিচের কোনটি অপরিহার্য? সেটা হচ্ছে আমাদের পিপেট। কারণ পিপেটের মাধ্যমে আমরা দ্রবণটাকে স্থানান্তর করে থাকি। আচ্ছা, বুলেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন পরিমাণ পরিমাপ করা যায়? এটা হচ্ছে 0.1 সেন্টিমিটার কিউব। 0.1 সেন্টিমিটার কিউব এই পরিমাণ জিনিসকে আমরা বুলেটের সাহায্যে পরিমাপ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে যেটা দেখব সেটা হচ্ছে অম্লের ক্ষারকত্ব। অম্লের ক্ষারকত্ব হচ্ছে যে এক অণু অম্ল বা তোমার হচ্ছে এক ক্ষারকীয় অম্ল আছে না, কোনো একটি অ্যাসিড কর্তৃক ক্ষার বা ক্ষারকে প্রশমিত করার ক্ষমতায় হইতেছে অ্যাসিডের ক্ষারকত্ব। তাহলে এখানে দেখো, এক ক্ষারকীয় অ্যাসিড এটা হচ্ছে HCl, তারপরে HBr, HI এগুলো। এখন দ্বিক্ষারকীয় সালফিউরিক অ্যাসিড আছে, এটা আছে, এটা আছে, এই জিনিসগুলো দ্বিক্ষারকীয় কেন? কারণ এটার 1 মোল দিয়েই, এটার 1 মোল দিয়েই তোমার যে ক্ষারটা থাকবে সেটা 2 মোলকে প্রশমিত করে ফেলতে পারে। কিন্তু শর্ত হচ্ছে ক্ষারটা হতে হবে এক ক্ষারকীয়। ক্ষারটা হতে কি হবে? এক ক্ষারকীয় যদি হয়, অর্থাৎ ধরো এমন যদি হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তোমার এই সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু 2 মোলকে প্রশমিত করে ফেলবে। ঠিক আছে? এর জন্য এগুলো দ্বিক্ষারকীয়। কেমন? ক্লিয়ার? তাহলে ত্রিক্ষারকীয় কোনটা? AH3PO4। এই জিনিসগুলো আবার তোমার 3 অণুকে বা 3 মোল পরিমাণ জিনিসকে প্রশমিত করে ফেলবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই উদাহরণগুলো মনে রাখবা, কোনটা এক ক্ষারকীয়, কোনটা দ্বিক্ষারকীয়, কোনটা ত্রিক্ষারকীয়। আশা করি মনে থাকবে তোমাদের। অ্যাসিড ক্ষারকের প্রকৃতি, এখানে কিছু বিষয় আছে। তোমাদের পিএইচ সম্পর্কে বলছিলাম যে 7 নিউট্রাল, যত তোমার কোথায় যাবে, বামের দিকে যাবে, অর্থাৎ 1-এর দিকে যাবে, তত তোমার অম্লীয়, এবং যত ডানে যাবে তত ক্ষারীয়। তো এখানে একটা বিষয় আছে যে উপযোগী নির্দেশক,
তোমাদের ইয়ে নিয়েও কথা বলছিলাম, লিটমাস পেপার। তো এখানে কিছু উপযোগী নির্দেশক আছে। ধরো তীব্র অ্যাসিড যোগ করলা এবং মৃদু ক্ষার। তীব্র অ্যাসিড কোনটা? ACL। মৃদু ক্ষার হচ্ছে সোডিয়াম কার্বনেট। যদি এমন হয় তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার যোগ করছো, তাহলে অ্যাসিডের পিএইচ কোন দিকে যাবে? তোমার অ্যাসিডে কি হবে বা অম্লীয় হবে। কারণ কি? তীব্র অ্যাসিড আর এটা মৃদু ক্ষার। এমন যদি হয় যে মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, তাহলে অ্যাসিডের পিএইচ, ওই দ্রবণের যে পিএইচ সেটা ক্ষারীয়ই হবে। কারণ কি? তোমার মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, এটা যদি হয় তাহলে দ্রবণের যে পিএইচ হবে সেটা হচ্ছে একটু ক্ষারীয়ই হবে। কেমন ক্ষারীয়? 8.3 থেকে 10 পর্যন্ত এটার পিএইচ বিদ্যমান থাকবে। এবং যদি এমন হয় তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, তাহলে 3 থেকে 4 বা 4.2 থেকে 6.3 এমন রেঞ্জে থাকতে পারে। এমন রেঞ্জে যদি থাকে তাহলে মিথাইল অরেঞ্জ, বা ওই রেঞ্জে থাকলে মিথাইল রেড দ্বারা। আর যদি তোমার ক্ষারকীয় হয় বা একটু ক্ষারীয় হয়, তাহলে ফেনফথেলিন, লিটমাস, এগুলো দ্বারা আমরা কি করতে পারি? এগুলো পরীক্ষা করতে পারি। এগুলো হচ্ছে নির্দেশক। কেমন? এখন এগুলো কোন বর্ণ দিচ্ছে এটা। ধরো অ্যাসিডে গোলাপি বর্ণ, ক্ষারে হলুদ বর্ণ, অ্যাসিডে বর্ণহীন এবং ক্ষারে গোলাপি বর্ণ, এই জিনিসগুলো ক্লিয়ার? এখান থেকে আমরা যেটা বুঝলাম যে যদি তীব্র অ্যাসিড এবং কি বললাম, যদি তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষার বিক্রিয়া করে, তাহলে দ্রবণের পিএইচ হবে অ্যাসিডিক। এবং যদি তীব্র ক্ষার এবং দুর্বল অ্যাসিড বিক্রিয়া করে, তাহলে দ্রবণের পিএইচ হবে ক্ষারীয়। ঠিক আছে? ওকে, আচ্ছা। আর যদি মৃদু অ্যাসিড মৃদু ক্ষার বিক্রিয়া করে, তাহলে দ্রবণের পিএইচ নির্ণয় করা যায় না। আর যদি তোমার সমপরিমাণ বা প্রশমিত করতে পারে একে অপরকে এমন পরিমাণ, ধরো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার বিক্রিয়া করে, তাহলে সেটা লবণ এবং পানি তৈরি করে এবং সেখানে কি হয়? নিউট্রাল হয়ে যায়। ক্লিয়ার? স্পিরিট ল্যাম্প, এই জিনিসটা, এই ল্যাম্পে জ্বালানি হিসেবে স্পিরিট ব্যবহার করা হয়, এর জন্য একে স্পিরিট ল্যাম্প বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের কি? বুনসেন বার্নার। এটার কয়েকটা অংশ থাকে, এটা তাপ দিতে সাধারণত ব্যবহার করা হয়। ভিত্তিমূলক অংশ, তারপরে বুনসেন বার্নারের নল, তারপরে থাকে বায়ু নিয়ন্ত্রক, তোমার রিং। কেমন? এই কয়েকটা অংশ। তো এখানে বুনসেন বার্নারের শিখা থাকে। ঠিক আছে? বুনসেন বার্নারের শিখা থাকে, এই শিখাতে। আচ্ছা, একটু পরে দেখতেছি যে বুনসেন বার্নারের শিখা, অনুজ্জ্বল শিখা আর উজ্জ্বল শিখা। অনুজ্জ্বল বা দীপ্তিহীন এটা বলে জারণ শিখা, আর একটা আছে উজ্জ্বল বা দীপ্তিমান। ওকে, এই যে জারণ শিখাটা আছে বুনসেন বার্নারের, সেটা হচ্ছে বুনসেন বার্নারের যদি আমরা বায়ুর প্রবেশপত্রকে খুলে দেই, বায়ুর প্রবেশপথকে আমরা যদি খুলে দেই, তাহলে আমরা এই শিখা পাবো। কোন শিখা? জারণ শিখা বা উজ্জ্বল শিখা বা অনুজ্জ্বল শিখা বা দীপ্তিহীন শিখা, যদি আমরা সেটা খুলে দেই। আচ্ছা, তাহলে বন্ধ করলে কি পাবো? তাহলে বন্ধ করলে উল্টাতে পাবো এটা। আরেকটা কথা, উজ্জ্বল বা দীপ্তিহীন শিখার এর কয়েকটা বৈশিষ্ট্য আছে। চারটি জিনিসটা গঠিত। একটা হচ্ছে যে নিচের উজ্জ্বল নীল মণ্ডল, মাঝের অনুজ্জ্বল মণ্ডল, সম্পূর্ণ দহন মণ্ডল, বাইরের পূর্ণ উজ্জ্বল দহন মণ্ডল। এই জিনিসগুলো হালকা একটু রিডিং করবা। রিডিং তোমার নার্সিং এ আসবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কেন পড়াইলাম? একটু তোমার একটু একটা আন্দাজ দিয়ে রাখলাম। এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা তোমার এই শিখাটা, যে কয়টা শিখা থাকে, একটা জারণ শিখা, একটা তোমার অনুজ্জ্বল বা জারণ শিখা, আর একটা উজ্জ্বল বা দীপ্তিহীন শিখা। আর এটা হচ্ছে বুনসেন বার্নার। এখানে দুই ধরনের শিখা থাকে, কয় প্রকার শিখা? দুই প্রকার শিখা। ওকে, আচ্ছা, তারপরে আসো, এটা গেল স্পিরিট ল্যাম্প সম্পর্কে কোনটি সত্য। এটা হচ্ছে শিখার তাপমাত্রা কম, এটা হচ্ছে সত্য। আচ্ছা, স্পিরিট ল্যাম্প পড়ানো হচ্ছে। রাজ অম্লের কথা কিন্তু বলছে আজকে, যে নাইট্রিক অ্যাসিড HNO3 নাইট্রিক অ্যাসিড এবং 3 মোল তোমার HCl, 3 মোল HCl, এটাই হচ্ছে আমাদের রাজ অম্ল। ক্লিয়ার? ওকে, টেস্ট টিউব 45 ডিগ্রি কোণে করে তাপ দিতে হয়। এগুলো একটু মনে রাখলে মনে রাখতে পারো, যে শুষ্ক, কঠিন, শুষ্ককারক। শুষ্ককারক মানে কি করে? এই ইয়াটাকে শুষ্ক করে। আর একটা আছে নিরোধক। নিরোধক মানে পানি শুষে নেয়। নিরোধক মানে এই যে কঠিন নিরোধক, এগুলো হইতেছে তোমার পানি শুষে নেয়। ঠিক আছে? যেমন HCl, এটা একটা নিরোধক। কারণ কি? H2SO4, এগুলো হইতেছে নিরোধক। এই জিনিসগুলো কি করে? তোমার এই তো H2SO4 যেটা আছে, সেটা যদি তোমার H2SO4, এই যে H2SO4 গুলো আছে, সেগুলো যদি তোমার ত্বকে পড়ে, তাহলে ত্বক থেকে পানি শোষণ করে নেয়।
যখন ত্বক থেকে পানি শোষণ করে নেয় তখন ত্বকের মাঝের কোষে পানির অভাব দেখা দেয় এবং কোষগুলো কি করে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে বা অনেক সময় এগুলো হাতে পড়লে পুড়ে যায়। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে H2SO4 এগুলো তোমার শুষ্ককারক নিরোধক পদার্থ রূপে ব্যবহার করা হয়। নেসলার দ্রবণ কোনটি? K2HgI4 এটা হচ্ছে নেসলার দ্রবণ, এটা হচ্ছে মনে রাখবা। K2HgI4 এটা হচ্ছে তোমার নেসলার দ্রবণ। ওকে, আচ্ছা। এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু হ্যাজার্ড আছে, যেমন ধরো T+ এটা দ্বারা বোঝায় যে মারাত্মক বিষাক্ত পদার্থ, XN এটা দ্বারা ক্ষতিকারক, XI এটা দ্বারা উত্তেজক, F দ্বারা বোঝায় দাহ্য পদার্থ বা ফ্লেমেবল, F+ দ্বারা মারাত্মক দাহ্য, ঠিক আছে? F দ্বারা ফ্লেমেবল আর F+ দ্বারা এক্সট্রিমলি ফ্লেমেবল, মানে প্লাস দ্বারা আরো বেশি এটা বোঝাচ্ছে। E দ্বারা এক্সপ্লোসিভ বা বিস্ফোরক, N দ্বারা বোঝাচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর, ও দ্বারা বোঝাচ্ছে জারক, আর সি দ্বারা বোঝাচ্ছে রাসায়নিক ক্ষয়কারক রাসায়নিক পদার্থ। এই জিনিসগুলো তোমার এর দ্বারা বোঝানো হইতেছে। ওকে, আচ্ছা, এটা হইতেছে ক্ষয়কারকের জিনিস। যেসব দ্রবণের পিএইচ 2.5 এর চেয়ে কম অথবা 12.5 এর চেয়ে বেশি তারাই ক্ষয়কারক, তারাই ক্ষয়কারক। তো এগুলো হইতেছে সবল ক্ষার, এগুলো হইতেছে সবল অ্যাসিড। এই যে জিনিস সবল অ্যাসিড আর সবল ক্ষার, এগুলো মনে রাখবে, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো অনেক ইম্পর্টেন্ট। 7 স্টার, এগুলো হইতেছে 7 স্টার টপিক, যে কোনটা সবল অ্যাসিড কোনটা তোমার সবল ক্ষার, এই জিনিসগুলো মনে রাখবা। ওকে, তারপরে ক্ষতিকর বিকারকের পরিবর্তে কোনটা ব্যবহার করব? ধরো আমরা যখন বিক্রিয়া করব তখন চেষ্টা করব যেন কম ক্ষতিকর জিনিস তৈরি হয় বা ক্ষতিকর জিনিস ব্যবহার না করে তোমার পরিবেশ বান্ধব জিনিস তৈরি করবো। যেমন ক্লোরোফর্মের পরিবর্তে আমরা হেক্সেন ব্যবহার করতে পারি, কার্বন টেট্রাক্লোরাইডের পরিবর্তে হেক্সেন ব্যবহার করতে পারি। তো এই যে জিনিসগুলো আমরা ব্যবহার করতেছি কিসের পরিবর্তে? পরিবর্তিত সাধারণ উপাদান, বিষাক্ত উপাদানের পরিবর্তে আমরা এগুলো ব্যবহার করতেছি। তাহলে এগুলো করলে কি হবে? পরিবেশের জন্য এটা উপকারী। পরিত্যক্ত অ্যাসিডকে প্রশমিত করতে সোডিয়াম কার্বনেট বা ছেনন গুঁড়া ব্যবহার করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এগুলো হালকা একটু রিডিং পড়বা। রাসায়নিক দ্রব্য হচ্ছে কস্টিক সোডা। এই কস্টিক সোডা যদি 10% তোমার জলীয় দ্রবণ, 10% জলীয় দ্রবণ কস্টিক সোডার 10% জলীয় দ্রবণ তোমার যদি চোখে পড়ে, তাহলে তোমার চোখ অন্ধ হয়ে যেতে পারে। কেমন? তোমার চোখ অন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মুহূর্তের মধ্যে চোখ লাল বর্ণ ধারণ করে এবং তোমার যাদের ধরো সর্দি কাশি হয়, হালকা পরিমাণ বা মৃদু NH3 গ্যাস বা অ্যামোনিয়ার গ্যাস নাকের পানি ঝরা বন্ধ করে। হালকা NH3 গ্যাস নাকের পানি ঝরা বন্ধ করে। তাহলে কোশ্চেন যদি আসে যে নিচের কোন গ্যাস নাকের পানি ঝরা বন্ধ করে, সেটা হবে NH3। ক্লিয়ার? আচ্ছা, আর চোখ বন্ধ হয়ে যায় কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক পটাশ এটা পড়লে। কেমন? আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হচ্ছে ডায়রিয়ার হওয়ার সম্ভাবনা হচ্ছে 100%, এবং তোমার পটাশিয়াম ডাইক্রোমেট একই, পটাশিয়াম আয়োডাইড রক্ত শূন্যতা হইতে পারে, এবং ক্লোরোফর্ম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করে। ঠিক আছে? এবং ফরমালিন কিডনি নষ্ট করে। আর এখান থেকে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, 7% বা 7 স্টার যে জিনিসটা, সেটা হচ্ছে ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ওকে, আচ্ছা। গুণগত বিশ্লেষণকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়: ম্যাক্রো বিশ্লেষণ, সেমি মাইক্রো বিশ্লেষণ আর মাইক্রো বিশ্লেষণ। ওকে, আচ্ছা, এগুলো গেল। তারপরে এটা তো ইম্পর্টেন্ট না, রাবিং অ্যালকোহল হইতেছে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল হইতেছে রাবিং অ্যালকোহল। অ্যাসিডে লাগলে 5% সোডিয়াম কার্বনেট দ্বারা ধুইতে হবে। যদি হাতে তোমার কি পড়ে, তোমার যদি রাবিং অ্যালকোহল লাগে তাহলে তোমার 5% সোডিয়াম কার্বনেট দ্বারা ধুইতে হবে। আর 5% সোডিয়াম কার্বনেট অ্যাসিড এর উত্তম প্রতিষেধকের কাজ করবে, উত্তম প্রতিষেধক এটা কাজ করবে, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। ঠিক আছে? সোডিয়াম বাইকার্বনেট উত্তম প্রতিষেধকের কাজ করে। এবং চোখে যদি ক্ষার পড়ে তাহলে বোরিক অ্যাসিড, এই যে H3BO3 এটা বলে বোরিক অ্যাসিড, এটা কি হইতেছে? বোরিক অ্যাসিড, এই জিনিসটা দিতে হবে। ওকে, আচ্ছা, কি বললো? নিচের কোনটি ভারী ধাতুর উদাহরণ নয়? অরাম বা গোল্ড এটা ভারী ধাতুর উদাহরণ নয়। তারপরে নিচের কোন গ্যাস দাহ্য নয়? এটা হচ্ছে অক্সিজেন। কারণ আমরা জানি যে অক্সিজেন নিজে জ্বলে না,
কিন্তু অন্যকে জ্বালাইতে সহযোগিতা করে এবং এটা দাহ্য পদার্থ নয়। কেমন? ওকে। আন্তর্জাতিকভাবে স্বীকৃতর কথায় যদি আসি, যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল এর সংখ্যা কত? এটা হচ্ছে আমাদের 10টা হ্যাজার্ড সিম্বল আছে। তারপরে এই স্লাইডটা তোমাদের শেষ, অর্থাৎ ফার্স্ট পেপার তোমাদের ফার্স্ট অধ্যায় বা ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে শেষ। কেমন? ওকে, তাহলে এখন আমরা যেটা পড়বো যে এই অধ্যায়ে আমরা দেখবো যে কোন কোন এমসিকিউ গুলো তোমাদের নার্সিং অ্যাডমিশন টেস্টে এসেছিল। ওকে, তারপরে আমরা বইয়ের এমসিকিউ দেখবো এবং ক্লাসটা শেষ করব। ক্লিয়ার? ওকে, তাহলে আসো শুরু করি। যে প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, বিগত সালের প্রশ্নগুলি। কোন জিনিসগুলো তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় এসেছিল? বিএসসি নার্সিং 22-23 সালে যেটা এসেছিল সেটা হচ্ছে অগ্নি নির্বাপকে কোন গ্যাস ব্যবহার করা হয়? আমরা সকলেই জানি এটা ব্যবহার করা হয় কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে ভর 44। এই কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে, কার্বন ডাইঅক্সাইড কি? আগুন নেভাতে সহযোগিতা করে। এই কার্বন ডাইঅক্সাইডের ভর 44, এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এই কার্বন ডাইঅক্সাইড তোমার পৃথিবীতে বাড়লে তাপমাত্রা বাড়ে, পৃথিবীর তাপমাত্রা বাড়ার জন্য দায়ী। পৃথিবীর তাপমাত্রা বাড়ার জন্য এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস দায়ী। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে অম্লীয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে অম্লীয় কারণ এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড H2CO3, এই তো কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইড আরো নানাবিধ ব্যবহার আছে। তো কোশ্চেনগুলো এভাবে ঘুরায় ফিরা পরীক্ষায় আসে। ঠিক আছে? তোমার এই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ করে, আর এই কার্বন ডাইঅক্সাইড প্রাণী বাতাসে ছেড়ে দেয়। ঠিক আছে? এই কার্বন ডাইঅক্সাইড কোষে উৎপন্ন হয় এবং রক্তের মাধ্যমে তোমার রক্তে আসে এবং রক্তের পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে H2CO3। এই কার্বনিক অ্যাসিড তোমার কি করতে? এই কার্বনিক অ্যাসিড তোমার বাফার তৈরি করে। কার্বনিক অ্যাসিড H2CO3 এবং তোমার বাইকার্বনেট আছে একটা, ঠিক আছে, HCO3-। তো এই ধরনের জিনিস মিলে তোমার বাফার তৈরি করে। এইগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের নানাবিধ ব্যবহার। ক্লিয়ার? ওকে, তারপরে আসো, এটা গেল আমাদের কার্বন ডাইঅক্সাইড। নিচের কোনটি অদাহ্য পদার্থ? এটা হবে হিলিয়াম। কারণ এই হিলিয়াম এটা সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, অর্থাৎ এটা তোমার কম সক্রিয় এবং যাকে বলে নিষ্ক্রিয়। এটি নিষ্ক্রিয় গ্যাস এবং এই জিনিসটা হইতেছে অদাহ্য পদার্থ। পেট্রোলিয়াম, বেনজিন, ইথার এগুলো সবই দাহ্য পদার্থ। কেমন? ওকে, নিচের কোনটি অদাহ্য পদার্থ? হিলিয়াম। কস্টিক সোডার সংকেত কি? এটা হবে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা দ্বারা কাপড় চোপড় পরিষ্কার করা হয়। আচ্ছা, তারপরে ল্যাবরেটরিতে নিজের নিরাপত্তা নিতে ভুল হবে নিরাপদ চশমা যদি পকেটে থাকে। এখন তুমি পদার্থ নিয়ে কাজ করছো, উদ্দায়ী পদার্থ নিয়ে কাজ করছো এবং চোখে তোমার চশমা নাই, তাহলে কি হবে? উদ্দায়ী পদার্থগুলো তোমার চোখে আসবে এবং চোখের ক্ষতি করবে, সেজন্য এটা পকেটে রাখা যাবে না। নিচের কোনটি অদাহ্য পদার্থ? এটা নাইট্রোজেন হবে। নাইট্রোজেন অদাহ্য পদার্থ। কস্টিক সোডার সংকেত অলরেডি বলেছি, সোডিয়াম হাইড্রোক্সাইড। নিচে কোনটি যৌগিক পদার্থ? দেখো
পানি H2O, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা একসাথে মিলে পানি গঠন করছে, তাই এটা যৌগিক পদার্থ। নিচের কোনটি যৌগিক পদার্থ? পানি। নিচের কোনটি মৌলিক পদার্থ? এটা হচ্ছে কার্বন, কারণ পানি যৌগিক। খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড যৌগিক, H2O পানি যৌগিক, প্রাকৃতিক গ্যাস CH4 মিথেন যৌগিক, তাহলে মৌলিক কোনটা? কার্বন। ক্লিয়ার? ওকে। ব্লিচিং পাউডার ক্যালসিয়াম হাইপোক্লোরেট, ক্যালসিয়াম হাইপোক্লোরেট এই যে যৌগটা আছে সেটা হইতেছে ব্লিচিং পাউডার। এটা তোমার জীবাণু ধ্বংস করতে সহযোগিতা করে। নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ? ইউরেনিয়াম। ইউরেনিয়াম হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ যার পারমাণবিক ভর হচ্ছে 92। এর দুইটা তোমার আইসোটোপ আছে, প্রকৃতিতে পাওয়া যায়। বরফ পানির কোন অবস্থা? বরফ হচ্ছে পানির কঠিন অবস্থা। ওকে। ল্যাবরেটরিতে সর্বোত্তম পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয় ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। এটা অনেকবার বলছি, আজকের ক্লাসে বলছি যে ল্যাবরেটরিতে সর্বোত্তম পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয় ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। পড়াইলাম না একটু আগে, তখন কিন্তু বলছি। নিচে কোনটি বিষাক্ত? বিষাক্তর উদাহরণ হচ্ছে টলুইন। এই যে টলুইন সেটা হইতেছে আমাদের বিষাক্ত। নিচের কোনটি বিষাক্ত? টলুইন হচ্ছে আমাদের বিষাক্ত পদার্থ। ওকে। এরই মধ্য দিয়ে আমাদের নার্সিং অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্নগুলো আমরা সলভ করেছি, যেগুলো এক অধ্যায় থেকে ছিল। ক্লিয়ার? তাহলে এক অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা সলভ করেছি, যেগুলো নার্সিং ভর্তি পরীক্ষায় এসেছে। ওকে। আচ্ছা, এখন আমরা দেখব যে ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এই অধ্যায়ের অনুশীলনীর কি কি এমসিকিউ আছে। আসো একটু দেখি ক্লিয়ার কি দেখা যাচ্ছে এই জিনিসগুলো। এই জিনিসগুলো কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে, না হলে আমি একটু মুখে পড়ে দিচ্ছি। ল্যাবরেটরিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে নিচের কোন প্রাথমিক ব্যবস্থা নিতে ভুল হবে? নিরাপদ চশমা পকেটে থাকা। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, এক নাম্বার যে কোশ্চেন সেটাই কিন্তু নার্সিং পরীক্ষা আসছিল। তাহলে আমরা বুঝতেছি যে অনুশীলনীর এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। অনুশীলনী খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখো এই কোশ্চেনটা কোথায় আসছিল, অলরেডি চলে আসছে। কেমিস্ট্রি ল্যাবে শ্বাস প্রশ্বাস নিরাপদ থাকার জন্য কি ব্যবহার করব? মাস্ক ব্যবহার করব। আমরা যদি মাস্ক ব্যবহার করি মুখে, তাহলে আমাদের শ্বাস প্রশ্বাস জনিত কোনো সমস্যা হবে না, বিষাক্ত পদার্থ মুখের ভিতরে ঢুকতে পারবে না। কেমিস্ট্রি ল্যাবে কখন নিরাপদ চশমা ব্যবহার করা আবশ্যক? রাসায়নিক পদার্থ যদি উদ্দায়ী হয় তাহলে আমরা কি করব? তোমার নিরাপদ চশমা ব্যবহার করব, যেন সেটা আমাদের চোখে লাগতে না পারে। আচ্ছা, এখান থেকে আর তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই। ল্যাবরেটরি হইছে ওকে। স্প্যাচুলা হচ্ছে ভর পরিমাপ করতে ব্যবহৃত হয়। আচ্ছা, নিচের কোনটি 4 ডিজিট? দেখবো যখন বলবে 4 ডিজিট ব্যালেন্স, তখন দেখবো দশমিকের পরে 4 ঘর কোথায় আছে। এখানে দেখতেছি 22.1202 গ্রাম, তার মানে এখানে 4 ডিজিট পর্যন্ত যেহেতু আছে, তাহলে সেটাই আমাদের 4 ডিজিট ব্যালেন্স। ঠিক আছে? নিচে কোনটি প্রাইমারি, নিচে কোনটি সেকেন্ডারি? তো এই সিল এটা সেকেন্ডারি, বাকি বাদে সবই দেখতেছি এটাও সেকেন্ডারি, এটাও সেকেন্ডারি, কারণ সি নাই। সি কোনটা আছে? এইখানে সি আছে, তার মানে এটা প্রাইমারি। যেখানে সি থাকবে সেটাই প্রাইমারি। আবার কোনটি সেকেন্ডারি? এখানে সি আছে, তার মানে প্রাইমারি, তার মানে এখানেও সি আছে, এখানেও প্রাইমারি, এখানে সি আছে, এটাও প্রাইমারি, তার মানে সি নাই যেটা সেটাই সেকেন্ডারি। তাহলে পর এই যে KMnO4 এটাই হচ্ছে আমাদের সেকেন্ডারি। ওকে। আচ্ছা, এটা গেল। এর কি আর ছিল গুরুত্বপূর্ণ কিছু? না, গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই। এটা আবার একই প্রাইমারি প্রমাণ দ্রবণ, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। নিচের কোনটি সেকেন্ডারি দ্রবণ? KMnO4 এটাও। বুলেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন মাপা যায়? 0.1 ml। আচ্ছা, এটা বলেছি। এবং দ্রবণ স্থানান্তর করা যায় কিসের সাহায্যে? দ্রবণ স্থানান্তর করা যায় পিপেটের সাহায্যে। পিপেটের সাহায্যে। ওকে। আয়তনিক ফ্লাস্ক বিশ্লেষণে ব্যবহার করা হয় পিপেট। তারপরে হচ্ছে 4 ডিজিট, অর্থাৎ দশমিকের পরে এটা। যখনই বলবে 4 ডিজিট, তখনই আমরা দেখব দশমিকের পরে কয় ঘর। ঠিক আছে? এই জিনিসটা যেহেতু দেখতেছি দশমিকের পরে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তাহলে এটা হচ্ছে 4 ডিজিট। যদি বলতো আমাদের 2 ডিজিট ব্যালেন্সের কথা বলো, তখন আমরা দশমিকের ক্ষেত্রে
2 ঘর দেখতাম, 1 ঘর 2 ঘর, ক্লিয়ার? ওকে, আচ্ছা এটা গেল। নিচের কোন পদার্থ কাচের পাত্রকে ক্ষয় করে? এইচএফ বা হাইড্রোজেন ফ্লোরাইড। নিচের কোনটি ক্ষয়কারী এবং বিষাক্ত? পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষয়কারী এবং বিষাক্ত পদার্থ। কোন গ্যাসটি দাহ্য নয়? কোন গ্যাসটি দাহ্য নয়? অক্সিজেন। এটা কিন্তু এসেছিল, এটা কিন্তু এসেছিল নার্সিং অ্যাডমিশন টেস্টে। তোমার কোন গ্যাসটি দাহ্য নয়? সেটা হবে অক্সিজেন। অক্সিজেন দাহ্য নয়, ঠিক আছে? নাইট্রোজেনও দাহ্য নয়, হিলিয়ামও দাহ্য নয়, কিন্তু তোমার হাইড্রোজেন দাহ্য, তোমার হাইড্রোজেন এইচ মানে হাইড্রোজেন, তারপরে বেনজিন আছে দাহ্য পদার্থ, এই জিনিসগুলো ক্লিয়ার? ওকে। আর ক্যান্সার সৃষ্টি করতে পারে HCHO বা ফর্মালডিহাইড। এই যে HCHO, এটার 40% জলীয় দ্রবণ, এটার 40% জলীয় দ্রবণ, এটাই হইতেছে আমাদের ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড, ঠিক আছে? এই যে ফর্মালডিহাইড, এটা তো ফর্মালডিহাইড, আর এই 40% জলীয় দ্রবণ, এটাই হইতেছে আমাদের ফরমালিন। এটা কি? ফরমালিন। এই ফরমালিনই তোমার মাছ মাংস ভালো রাখতে ব্যবহার করা হয়, বিশেষ করে মাছ ভালো রাখতে কি ব্যবহার করা হয়? ফরমালিন। তো এই যে ফরমালিন ব্যবহার করা হইলো, সেটা মাছকে ভালো রাখতেছে, কিন্তু শরীরে, মানুষের শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে, সেজন্য এটার ব্যবহার নিষিদ্ধ। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা দেখলাম কোন গ্যাসটি দাহ্য নয়, সেটা হচ্ছে অক্সিজেন। কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? HCHO। এটা কোন গ্যাসটি শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করতে পারে? এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড গ্যাস তোমার, এই সালফার ডাইঅক্সাইড যে গ্যাস, সেটা তোমার কি করতে পারে? শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করতে পারে। এছাড়াও এই সালফার ডাইঅক্সাইড যে গ্যাসটা আছে, এটা তোমার অনেক সময় এটা ইয়েতে কি হয়, আকাশে কি হয়, সালফার ট্রাইঅক্সাইডে পরিণত হয় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তারপরে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড যে হইলো, এই সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে মিলে তোমার কি তৈরি করে? H2SO4 বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বৃষ্টির পানির সাথে পৃথিবীতে নামে আসে, তখন সেটাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। এই যখন অ্যাসিড বৃষ্টি হয় কোনো এলাকায়, তখন সে এলাকার প্রাণীকুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাসে আমাদের কথাবার্তা। তো আজকের ক্লাসে আমরা বেসিকটুকু পড়ানোর চেষ্টা করেছি। এই অধ্যায়টা ইম্পর্টেন্ট, তবে খুব একটা ইম্পর্টেন্ট না, এখান থেকে কোশ্চেন খুবই কম আসে, ঠিক আছে? তো সবগুলো বিষয় পড়ার দরকার নাই, পলভঙ্গি ব্যালেন্সের সবগুলো খুঁটিনাটি জানার দরকার নাই, কারণ হইতেছে এখান থেকে কোশ্চেন খুবই কম আসে। তুমি জাস্ট জিনিসগুলো জানলা, স্প্যাচুলা, তারপরে হইতেছে যে পিপেট বুলেট কতটুকু মাপা যায়, 0.1। তো এই যে জিনিসগুলো, সেগুলো হইতেছে জানতে হবে। অনুশীলনী যেগুলো MCQ আছে, এগুলো তো করাইলাম, আরও যে কিছু কয়েকটা থাকতে পারে সেগুলো একটু দেখে নিবা। এই জিনিসগুলো আমরা কিন্তু সব করাই দিছি, 70 পর্যন্ত তোমাদের অনুশীলনীতে যেগুলো আছে সেগুলো সবই করাই দিছি। কেমন? আচ্ছা, যেগুলো গুরুত্বপূর্ণ ছিল। ওকে, দেখো যেগুলো ছিল এগুলো সবই তোমাদের করাই দিছি। এখন তোমার যে কঠিন যে জিনিসগুলো আছে সেগুলো পড়ার দরকার নেই। ওকে, কঠিন জিনিস যেগুলো আছে সেগুলো পড়ার দরকার নাই। আচ্ছা, নিচের অক্সাইডগুলো, এগুলো লাগবে না। ল্যাবরেটরিতে চশমা ব্যবহার করা আবশ্যক, এগুলো তো নিয়ে কথা বললাম, রাসায়নিক পদার্থ উদ্বায়ী হলে। তো এইসব জিনিসগুলো, ঠিক আছে? সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত H2S গ্যাসের প্রধান উৎস কোনটি? CH3CSNH2 আর পানি। তো এগুলো সব পড়ানো হয়েছে। তো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, নিয়মিত পড়াশোনা করো। তো এই ক্লাসের মধ্য দিয়ে তোমাদের হইতেছে ফার্স্ট পার্ট বলতে পারো শুরু, আবার বলতে পারো শেষ। কেমন? কারণ হইতেছে আজকে ফার্স্ট ছিল, ফার্স্ট পেপারের তোমার লাস্ট লেকচার হইতেছে পড়ানো হয়েছে যে প্রথম অধ্যায়, আর শুরু করা হয়েছিল অন্যান্য অধ্যায় দিয়ে, কারণ অন্যান্য অধ্যায়গুলো তোমার গুরুত্বপূর্ণ বেশি। যেমন 2 নম্বর অধ্যায় গুণগত রসায়ন, তারপরে তোমার আরও যে অধ্যায়গুলো আছে রাসায়নিক পরিবর্তন বা যেগুলো আছে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে নিয়মিত কোশ্চিন আসতেছে, 2 নম্বর অধ্যায় 3 নম্বর অধ্যায় কোশ্চিন আসতেছে, 2টা 3টা 5টা করে আসতেছে, কিন্তু এই সকল অধ্যায়গুলোতে খুবই কম আসে, 2 বছর পর একটা আসে বা মাঝে মধ্যে আসে। তো এই জিনিসগুলো একটু কম গুরুত্বপূর্ণ। তো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বেশি গুরুত্ব দিবা, যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোও পড়বা, কিন্তু একটু কম করে পড়লেও চলবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, দেখা হবে নতুন ভিডিওতে। ওকে, সে পর্যন্ত সবার জন্য সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি, আসি। আসসালামু আলাইকুম।